ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ভোট গ্রহণ শেষ হলো। এখন চলছে ভোট গণনা। এর আগে এ ধাপে নির্বাচনী সহিংসতায় কুমিল্লা, নরসিংদী ও ঠাকুরগাঁ ৩ জেলায় মারা গেছেন ৩ জন। আর অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে স্থগিত করা হয়েছে ভোট গ্রহণ। দর্শক, প্রথমবারের মতো দলীয় সমর্থনে হচ্ছে এই ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই কেবল তৃণমূলে নয়, জাতীয় পর্যায়ে এই নির্বাচন হয়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ। অন্য নির্বাচনের মতো ইউপি নির্বাচন নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদের পাশাপাশি তাই থাকছে নানান আয়োজন। স্বাগত আমাদের প্রতিদিনের বিশেষ আয়োজন তৃণমূলে ভোট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে মাহফুজ মিশু। নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে খবর জানাতে সারা দেশ থেকে আমার সহকর্মীরা যোগ দিবেন এই অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে বিশ্লেষণের জন্য উপস্থিত আছেন জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্যার, স্বাগত আপনাকে। আপনার সঙ্গে আমরা আলোচনা করব। তার আগে যে নির্বাচন হচ্ছে সেটির প্রাথমিক কিছু তথ্য একটু আমরা জানতে চাই। দর্শক, চতুর্থ ধাপের ভোট গ্রহণ শেষ হলো। আমরা বলছিলাম 4টার সময় শেষ হওয়ার কথা। এই দিনে 703টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে, মানে ভোট গ্রহণ করা হয়েছে, যেটির তফসিল ঘোষণা করা হয়েছিল 27 মার্চ। ঘোষিত ইউনিয়ন ছিল তখন 743টি। এর মধ্যে তফসিল বাতিল বা স্থগিত করা হয়েছে 40টির। আগেই বলছিলাম যে এ ধাপের নির্বাচনে এখন পর্যন্ত নিহত হয়েছেন 3 জন 3 জেলায়। এর অর্থাৎ চতুর্থ ধাপে নিহত হলেন 3 জন। এর আগের ধাপে মারা গিয়েছিলেন 1 জন, দ্বিতীয় ধাপে 9 জন, প্রথম ধাপে সেই সংখ্যাটা বেশি ছিল 12 জন। কিন্তু নির্বাচনের আগে এবং পরে, অর্থাৎ নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সহিংসতায় মারা গেছেন 44 জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিহতের সংখ্যা 69 জন। আমরা আমাদের সহকর্মীদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। প্রথমে এই ঢাকার নবাবগঞ্জে আমরা যেতে চাই। আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী এবং সেখানে আছেন সহকর্মী রাসেল আহমেদ। আমরা শুরুতে ভাস্করের কাছে যেতে চাই। ভাস্কর, ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, ঢাকায় বৃষ্টি হচ্ছে, ঢাকার খুবই কাছাকাছি এলাকা, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন এবং যারা যারা ভোট দিতে চেয়েছিলেন তারা সবাই ভোট দিতে পেরেছেন নাকি বৃষ্টির কারণে ভোট গ্রহণ খানিকটা বিঘ্নিত হয়েছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? মিশু, বৃষ্টির কারণে কিন্তু ভোট গ্রহণ খানিকটা না, বেশ খানিকটা বিঘ্নিত হয়েছে বলে বলা যায়। কারণ সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত যে পরিমাণ ভোটার এই নবাবগঞ্জের বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে ছিল, আমরা দুপুর 1টার পর থেকে যখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সেই তুলনায় কিন্তু বিকেল 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু ভোটের সংখ্যা অনেকটাই কম। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপরে যে সকল কার্যক্রম রয়েছে নির্বাচনের কর্মকর্তারা কিন্তু সে সকল কার্যক্রম পূরণ করে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তারা ভোট গণনা শুরু করেছে। বিষয় এখানে একটি বিষয়, নবাবগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্থানে বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই। দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির কারণে বিদ্যুৎ সংযোগটি বিঘ্নিত হয়েছে, যে কারণে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি এই ভোট গণনার কারণে তাদেরকে কিন্তু বেশ কিছুটা বেগ পেতে হচ্ছে এবং নির্ধারিত সময়ের কিছুটা পরে তারা ভোট গণনা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি তারা মোমবাতি নিয়ে এসে বিভিন্ন কেন্দ্র থেকে, দোকান থেকে কিনে নিয়ে এসে ভোট গণনা করছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে নবাবগঞ্জে যে 14টি ইউনিয়নে নির্বাচন হয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং অভিযোগ পাল্টা অভিযোগ, এই দুটো বিষয় ছাড়া এখন পর্যন্ত বলা যায় যে শান্তিপূর্ণভাবেই কিন্তু এই 14টি ইউনিয়নে ভোট গ্রহণ শেষ হয়েছে। মিশু, ধন্যবাদ ভাস্কর। আমাদের আরেক সহকর্মী রাসেল আহমেদ আছেন আরেকটি কেন্দ্রে। রাসেল, আপনার কাছে আমরা জানতে চাই যে সামগ্রিকভাবে ভোট পড়ার হার কেমন মনে হচ্ছে? নিশ্চয়ই প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আপনাদের কথা হয়েছে বা যেটা দেখে বুঝছেন যে কি পরিমাণ ভোট পড়তে পারে। মিশু, এখন পর্যন্ত অর্থাৎ আমি যে কেন্দ্রটিতে আছি অর্থাৎ নয়নশ্রী মাদ্রাসার এই কেন্দ্রটিতে দেখছেন ভোট গ্রহণ চলছে, যদিও গণনা এখনো শেষ হয়নি। ফলে গণনা শেষ না হওয়া পর্যন্ত হয়তো পুরোপুরি সংখ্যাটা বলা যাবে না। তবে আমি কথা বলছিলাম প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি বলছিলেন যে আনুমানিক 70% মতো ভোট এই কেন্দ্রে পড়েছে। তবে সেটি যে বাস্তব চিত্র সারা দিনে আমি দেখেছি, অন্তত নয়নশ্রীর বিভিন্ন কেন্দ্রে আসলে সকাল থেকেই ভোটারদের অনেক উপস্থিতি ছিল, বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা সেটি আসলেই চোখে পড়ার মতো ছিল সকাল থেকেই। এবং
দুপুরের পরে 3টার পর থেকে বৃষ্টি হওয়াতে আসলে কিছুটা ভোটারদের উপস্থিতি কমে যায় বেশ কিছু কেন্দ্রে। তবে সেই বৃষ্টি এখনটি নেই এবং ভোট শেষ হওয়ার আগ মুহূর্তেও ছিল না, ফলে ভোটারদের উপস্থিতি, বিশেষ করে নারী ভোটারদের যে উপস্থিতির হার, সেটি বেশ সন্তোষজনক একটি অবস্থায় ছিল। এবং সব মিলে বলাই যায় যেটি তারা ধারণা করছেন যে 70% সেটি কেবল এই কেন্দ্রে নয়, আমরা ধারণা করছি যে নয়নশ্রীর অন্য যেসব কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতেও ভোটারদের যে ভোট পড়ার যে হার সেটি এরকম থাকবে। আর এমনি সামগ্রিকভাবে আসলে যেটি নবাবগঞ্জে যেসব ইউনিয়নগুলোতে ভোট হয়েছে তাতে বেশ সুষ্ঠুভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনিনি, যেটি আসলে আপনিও বলছিলেন যে দেশের অন্যান্য জায়গায় দু এক জায়গায় এরকম বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই দিক থেকে নবাবগঞ্জের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলা যায়। জি, ধন্যবাদ রাসেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী সাইফুদ্দিন রবিন আছেন ঢাকার নবাবগঞ্জে। সাইফুদ্দিন রবিন, আমরা সামগ্রিকভাবে ভোটাররা কেন্দ্রে নির্বিঘ্নে আসা, ভোট দিয়ে আবার বাড়ি ফেরা, এই প্রক্রিয়াটি আপনি দেখেছেন, সেটা কতখানি নির্বিঘ্ন ছিল বা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন ছিল? ভোটাররা কিভাবে মূল্যায়ন করছেন, প্রার্থীরাই বা কি বলছেন? মিশু, এই ব্যাপারটা কিন্তু নির্বিঘ্নে ছিল, অন্তত এই অঞ্চলে আমি যে কয়টি ইউনিয়নে গিয়েছিলাম প্রত্যেকটিতে। এটুকু বলতে হয় যে ভোটাররা সকালে 8টায় যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে মোটামুটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং দুপুর অব্দি এখানটায় বৃষ্টি হয়েছিল। বৃষ্টির আগ পর্যন্ত স্বতঃস্ফূর্ততার একেবারে বহিঃপ্রকাশ ঘটেছে সেই উপস্থিতির মধ্য দিয়ে। তবে একটা বিষয় উল্লেখ করতে হয়, একটি কেন্দ্রেই, যেমন পোড়াগ্রাম কাইলাল নামে একটি ইউনিয়ন, সেটার পোড়াগ্রাম হাই স্কুল একটি ভোট কেন্দ্র যেটি অতি ঝুঁকিপূর্ণ তালিকায়, সেই ভোট কেন্দ্রের বাইরে কিন্তু বহিরাগতদের ব্যাপক উপস্থিতি ছিল। বহিরাগত সেই সব মানুষজন যারা আসলে ভোটার নন এবং প্রার্থীর এজেন্টও নন, তবুও অনেকেই বিভিন্ন প্রার্থীর এজেন্টের লিফলেট বা এজেন্টের কার্ড গলায় ঝুলিয়ে তারা ওই জায়গাগুলোতে অবস্থান করছেন, যেটি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। তারা ভাবছিলেন যে অপরিচিত মুখ এবং সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনার উদ্রেক ঘটতে পারে, এই ধরনের একটা আশঙ্কার জায়গা থেকে এক ধরনের ভীতি কিছু কিছু জায়গায় ঘটেছে। তবে বেশিরভাগ জায়গাতে কিন্তু এই জায়গাটায় তেমন একটা বাজে রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি সাধারণ ভোটারদের, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেন্দ্রে তাদের উপস্থিতির এক ধরনের পর্যাপ্ততার অভাব ছিল। অপর্যাপ্ততার কারণে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম এগুলোর উপর অনেকটা নির্ভর করতে হয়েছে, এবং তাদের যে উপস্থিতি যখনই ঘটেছে তখনই মোটামুটি স্বস্তিতে এক প্রকার ভোট কেন্দ্রে যাওয়া, ভোট প্রদান করা, এই জায়গাটায় নিশ্চিন্ত হতে পেরেছিলেন সাধারণ ভোটাররা। ধন্যবাদ রবিন। স্যার, আমরা আলোচনা শুরু করতে চাই আপনার সঙ্গে। সবচেয়ে বড় যে আলোচনা সেটা হচ্ছে যে আপনি, আমার মনে আছে, প্রথম ধাপের পরপরে আপনি বলেছিলেন যে সহিংসতার মাত্রা কমবে। দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে সহিংসতার মাত্রা কমেছিল, কিন্তু এই চতুর্থ ধাপে এসে আজকে আবার কেন যেন একটু গোলমালটা বেশি। নিহতের সংখ্যা একজন মারা গেলেও সেটি দুঃখজনক, এরই মধ্যে 3জন মারা গেছেন, কিন্তু সহিংসতা হয়েছে অনেক এলাকায়। এমনকি আমরা টেলিভিশনে যে সমস্ত ছবি দেখেছি, একদম প্রকাশ্যে লাঠি নিয়ে মারামারি করছে, এরকম অবস্থা। ফলে আবার কি সিচুয়েশন একটু খারাপ দিকে যাচ্ছে কিনা ভোটের? দেখুন, আপনার সামগ্রিকভাবে পুরো প্রক্রিয়াটি শেষ না হলে অন্তিম কোনো মন্তব্য করাটা সমীচীন হবে না। অর্থাৎ 6টি ধাপ পুরোপুরি শেষ হলে এবং নির্বাচন পরবর্তী অধ্যায় নির্দিষ্ট একটা সময় সীমা ধরে যদি আমরা বিষয়গুলি বিশ্লেষণ করি এবং পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসি, তাহলে চূড়ান্ত মূল্যায়নটি করা যাবে। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থাটি পরিদৃষ্ট হচ্ছে তাতে মনে হয় বটম লাইন হচ্ছে যে আহত নিহত হওয়ার সংখ্যাটা কত। আপনার 69 জন তো আমরা দেখলামই যে নির্বাচন দিবস এবং নির্বাচন পূর্ব নির্বাচন পরবর্তীকালে প্রাণ হারিয়েছেন। এই 69 জন মানুষ, এরা সবাই বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এখন স্থানীয় সরকারের সর্বনিম্ন প্রতিষ্ঠানের গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে 69 জন নাগরিককে প্রাণ দিতে হলো। এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়েছে পুরো ব্যবস্থাটিকে। আমরা দলীয় প্রতীকের ভিত্তিতে প্রথমবারের মতো এই চেয়ারম্যান পদে নির্বাচন আয়োজন হতে দেখছি, এবং এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি একেবারে সর্বত্রগামী হওয়া উচিত। অর্থাৎ মেম্বার পদগুলিতেও দলীয় প্রতীকের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা হয়তো সম্ভবপর হবে সামনে ভবিষ্যতে। কিন্তু এই কাজটি কার্যকর করতে গিয়ে আপনার হয়তো কেউ কেউ ভাববেন যে আপনার সংঘর্ষের তীব্রতাটা এই কারণে বেড়েছে,
তো আমি মনে করি বিষয়টি এখানে সীমাবদ্ধ নয়। মূল সমস্যাটি হচ্ছে পদ্ধতিগত, অর্থাৎ ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম। যে কোনো মূল্যে একটি ভোট হলেও বেশি পেতে হবে অন্য সকল প্রার্থীর তুলনায়। এই যে ডেসপারেশনটা, তারপর আবার যদি বিদ্রোহী প্রার্থী আপনি হন তাহলে আপনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এমনি আপনি কুনজরে আছেন। নমিনেশনটা পায়নি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার কারণে আপনি দল থেকে হয় বহিষ্কৃত হয়েছেন অথবা হবেন, এরকম একটি অবস্থায় আছেন। তো ফলে আপনার জন্য একেবারেই ডু অর ডাই সিচুয়েশন। জিতলে বরং একটা সান্ত্বনা পুরস্কার আছে যে আপনি প্রতিনিধিত্ব করছেন, কিন্তু না জিতলে আপনার তথাকথিত ওই যে যে আমরা টার্মটা ব্যবহার করি আম ছালা সবই গেল, সেই রকমের একটি অবস্থায় পর্যবসিত হচ্ছেন। তো ফলে এটা হাই রিস্ক ক্যাটাগরি। স্যার, আমরা যে জায়গাটায় আসতে চাই সেটা হচ্ছে যে এই যে 69 জন যে মারা গেল সেটা নিয়ে আমাদের কারোরই বোধহয় খুব বেশি মাথা ব্যথা নাই। রাজনৈতিক দলগুলো কথা বলছে না, আপনারা যারা সুশীল সমাজকে প্রতিনিধিত্ব করেন তাদেরও খুব বেশি উচ্চকিত না বিষয়টা নিয়ে। সেই বিষয়টা নিয়ে কথা বলবো, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরেকবার তৃণমূলে ভোট অনুষ্ঠানে। কথা বলছিলাম ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সঙ্গে। স্যার, আমরা যে মৃতের সংখ্যা নিয়ে কথা বলছিলাম সেই প্রশ্ন আপনাকে আবারও করব, কিন্তু তার আগে একটু চট্টগ্রামের হাটহাজারিতে যেতে চাই। আমাদের সহকর্মী শাহনেওয়াজ রকি আছেন সেখানে। রকি, সামগ্রিকভাবে হাটহাজারি তো খুবই স্পর্শকাতর একটা এলাকা। সারা দেশের নির্বাচনী পরিবেশ পরিস্থিতি কেমন ছিল যদি আমাদের একটু জানান। মিশু, সকালের দিকে শান্তিপূর্ণ পরিবেশ ছিল, নির্বাচন পরিস্থিতি খুবই স্বাভাবিক ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই থমথমে পরিস্থিতি বিরাজ করতে শুরু করে পুরো হাটহাজারী জুড়ে। এবং পুরো হাটহাজারীর 128টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 82টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। এর মধ্যে থেকে বেলা 11টা হতে না হতেই প্রায় 5টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়। এছাড়া বিভিন্ন স্থানে সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছে। তবে সবচেয়ে বেশি সারা হাটহাজারীর নির্বাচন জুড়ে যেটা সবচেয়ে বেশি আলোচনায় ছিল তা হচ্ছে চারিয়া ইউনিয়নের চারিয়ার বোর্ড স্কুল ভোট কেন্দ্রে একজন আওয়ামী লীগের নেতা গুলিসহ আটক করা হয়, এবং এটা নিয়ে সারাদিন খুবই উত্তেজনাপূর্ণ একটা পরিস্থিতি বিরাজ করছিল। এছাড়া বিভিন্ন জায়গায় বেশ ছোটোখাটো কিছু সংঘর্ষ ছিল, যার মধ্যে 5টি ককটেলও বিস্ফোরণ হয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে, এবং বিভিন্ন ধরনের হতাহতের ঘটনা, সংঘর্ষ তো ছিলই। তবে তার মধ্যেও বেশ কয়েকটি ইউনিয়নে কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন ছিল এবং স্বাভাবিকভাবে ভোট দিয়েছেন, এবং কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা চেষ্টা করেছিলেন, সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যাতে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখা উচিত যে এই বর্তমানে হাটহাজারীতে যে ইউনিয়ন আছে তার মধ্যে 11 জন বর্তমান যে চেয়ারম্যান, তার মধ্যে 11 জন হচ্ছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান, যার কারণে এখানে বিএনপির প্রভাবটাও আছে। পাশাপাশি এখানে যে এমপি রয়েছেন তিনিও জাতীয় পার্টির, আবার আওয়ামী লীগের প্রভাবটাও আছে। সবকিছু মিলিয়ে আসলে ত্রিমুখী একটা প্রভাব এখানে লক্ষ্য করা গেছে, যার কারণে রাজনৈতিকভাবে খুবই স্পষ্ট। ধন্যবাদ স্যার। আমরা যে প্রশ্নটাই ছিলাম যে এই যে 69 জন মানুষ যে মারা গেল সেটা নিয়ে কেউ কথা বলছে না। বিদেশি মানবাধিকার সংস্থা, আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের বিরোধী দল, আমাদের সুশীল সমাজ, এমনকি আমাদের গণমাধ্যম। কিন্তু আমরা অন্যান্য যে কোনো হত্যাকাণ্ডই অনাকাঙ্ক্ষিত, কিন্তু অন্যান্য হত্যাকাণ্ডগুলো নিয়ে আমরা খুবই উচ্চকিত। এইটা কেন? এই 69 জন মানুষের কি কোনো দাম নেই? একটা হচ্ছে যে আমরা উই হ্যাভ হার্ডেন্ড আওয়ারসেলভস, আমাদের অনুভূতি ভোতা হয়ে গেছে, এক ধরনের ডিসএবিলিটি ডেভেলপ করেছে, এটা বলতে হবে। আর এর পাশাপাশি ওই যে ডেসপারেশনটার কথা বলছি, যারা ডিভিডেন্ড আশা করছেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে, তারা ভাবছেন যে এটা নিয়ে বেশি হইচই হলে তখন তাদের কাজের অসুবিধা হবে। এটা আর একটা বিষয়, ভেস্টেড একটা ইন্টারেস্ট ডেভেলপ করে গেছে, এবং অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড এটা নিয়ে হয়তো কোনো দ্বিমত নেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রাণের একটা প্রাইস ট্যাগ আছে। হয়তো মানে খুব সিনিক্যাল মনে হবে কথাটা, যে প্রতিটি জীবন যা ঝরে গেছে তার পেছনে অর্থ ব্যয় করা হয়েছে। অর্থাৎ এরকম একটা পরিস্থিতি তৈরি হলে রিপল এফেক্ট এমন হবে যে আপনার সেটার থেকে আবার অন্যেরা এর সুযোগে ফসল ঘরে তুলতে পারবেন, এরকম হিসাব নিকাশও
অনেক ক্ষেত্রে ঘটেছে বলে আমার ধারণা। আপনার যেমন ধরুন ক্যারাম বোর্ড খেলার যে চলটা আছে, সরাসরি স্ট্রাইক না করে আপনি যদি মানে পাশে স্ট্রাইক করে ভিন্নভাবে আপনার পুরো বিষয় লণ্ডভণ্ড করে দিতে পারেন, তাহলে খেলার ধরন আরেক রকম, এটা আপনি নিশ্চিত করতে পারবেন। জি, কিন্তু স্যার প্রশ্ন যেটা সেটা হচ্ছে, ধরেন কেউ যদি সড়ক দুর্ঘটনায় মারা যায়, তাকে জেলা প্রশাসন একটা টাকা দেয়, আগুনে পুড়ে মারা গেলেও তারাও একটা ক্ষতিপূরণ পায়। কিন্তু এই যে লোকগুলো মারা গেল, তাদের বেশিরভাগই যদিও সরকার দলীয়, সেটি বিদ্রোহী প্রার্থীর অথবা একেবারে মূলধারার আওয়ামী লীগের যেটিরই হোক না কেন, তাদের কিন্তু কোনো ক্ষতিপূরণও পেলেন না, তাদের নাম ঠিকানা কোনো কিছুই আমরা জানি না, কিন্তু নির্বাচনটা হয়ে যাচ্ছে। আপনার নির্বাচনী দায়িত্ব যারা পালন করছেন কর্মকর্তা হিসেবে, তারা যদি প্রাণ হারান, তাহলে দু একটা নজির অবশ্যই ইতিমধ্যে স্থাপিত হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাদের এক ধরনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আমরা জেনেছি। বিশেষ করে 5 জানুয়ারি নির্বাচনকে ঘিরে যে সহিংসতা হয়েছিল, সেই ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টান্ত বা নজির স্থাপিত হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে সারা বিশ্বে এই নির্বাচনকে ঘিরে যারা কাজ করেন, এমনকি পর্যবেক্ষক যারা হন আন্তর্জাতিক, বিশেষ করে আফগানিস্তানে যারা কাজ করতে গেছেন ফর এক্সাম্পল, তাদেরকে মুচলেকা দিতে হয়েছে যে তারা যদি প্রাণ হারান, তাহলে এর দায় দায়িত্ব সম্পূর্ণ তার নিজের, কোনো রকম ক্ষতিপূরণ তাদেরকে প্রদান করা হবে না। তো এই যে নেগলেক্টটা, এটা শুধুমাত্র উইদিন দ্য ন্যাশনাল কনফাইন যে আছে তা নয়, ইটস গ্লোবাল, এবং এই বিষয়টা নিয়ে কাজ করা দরকার। জাতিসংঘের যে ইলেকট্রাল অ্যাসিস্ট্যান্স ডিভিশন আছে, আমি আহ্বান জানাবো তাদের এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি মাথা ঘামাবার, এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল বা ডোমেস্টিক পর্যায়ে যারা নির্বাচন পর্যবেক্ষণে কাজ করছেন, নির্বাচন পরিচালনা ইন্তেজামের যারা কাজ করছেন, সবাইকেই এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। ইটস ওয়ান অফ দ্য গ্রে এরিয়াজ। স্যার, আরেকটা হচ্ছে যে আজকে ঠাকুরগাঁও একজন মারা গেছেন নির্বাচনী সংঘর্ষে। আমাদের সহকর্মী পার্থ সারথী দাস আছেন সেখানে, তার সঙ্গে আমরা একটু টেলিফোনে যোগাযোগ করতে চাই। পার্থ, যে মানুষটি মারা গেলেন, মাহবুব আলম তার নাম, তারপরে কি তার দাফন কাফন হয়েছে, এবং বাকি যে আইনি প্রক্রিয়া, বিশেষ করে পোস্টমর্টেম হলে কাউকে দায়ী করে মামলা করাবে, এরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, মিশু, যে ঠাকুরের বালিয়াডাঙ্গি পাড়িয়া ইউনিয়নের কাটালডাঙ্গা কেন্দ্রে ভোটকে কেন্দ্র করে যে সহিংসতায় যে একজন মারা গেছে, তার নাম হচ্ছে মাহবুব আলম। তার বয়স 16, তার বাসা সেই ইউনিয়নে। আর সে এখন কেন্দ্র থেকে তাকে আইনশৃঙ্খলা বাহিনী হাসপাতালে নিয়ে এসেছে। এখন পর্যন্ত তার ময়নাতদন্ত শেষ হয়নি, তবে আমরা শুনলাম যে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর এই ময়নাতদন্ত শেষ হবে। মিশু। জি, ধন্যবাদ। ধন্যবাদ পার্থ সারথী দাস। আমরা একটু কুমিল্লায় যেতে চাই, সহকর্মী খালেদ সাইফুল্লাহ আছেন সেখানে। কুমিল্লায় খালেদ সাইফুল্লাহ। খালেদ, আপনাকে আমরা টেলিফোনে খালেদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। খালেদ, মাধবপুর ইউনিয়নে যে তাপস চন্দ্র পাল মারা গেলেন, তারপরে কুমিল্লার ওখানকার মানে মানুষের ভিতরে আতঙ্ক আছে কিনা, বা পরিস্থিতিটা আসলে কেমন? আসলে সকাল থেকে খুব উত্তেজনা এবং পরস্পর বিরোধী অভিযোগ এসবগুলোর মধ্যে নির্বাচন শুরু হয়েছিল। তো বেলা 10:30টার দিকে যখন রহমানপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে একটি কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষটা হয় এবং সেখানে এক যুবক মারা যায়। তো এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। তো আমি ওই সময় আমি অবস্থান করেছিলাম মনোহরগঞ্জ একটি উপজেলায়, সেখানে একটি ইউনিয়নে। সেখানে ব্যাপক ককটেল বিস্ফোরণ করে নির্বাচনে দেখা গেছে যে নারী পুরুষ ব্যাপক উপস্থিতি ছিল। তো সেখানে একটা আতঙ্ক, চারদিকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নির্বাচনে বেশ প্রভাবিত করে এই হত্যাকাণ্ড, এবং পাশাপাশি বেশ কিছু জায়গায় বিশৃঙ্খল কিছু ঘটনা ঘটেছে যা নির্বাচনকে প্রভাবিত করেছে। আর এদিকে নির্বাচন এই ছিল আর কি সর্বশেষ। ধন্যবাদ খালেদ। স্যার, তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটাই আপনি শুরুর দিকেই বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সংখ্যাটা যেভাবে বাড়ছে, আরো 2 ধাপের নির্বাচন বাকি আছে, এবং এই ধাপের নির্বাচন পরবর্তী কিছু সহিংসতাও হতে পারে, মানে পরিস্থিতি যা, তাতে সেখানে কেউ কেউ বলছেন যে এই সংখ্যাটা হয়তো 3 সংখ্যায় পৌঁছে যাবে। তো সেটি হলে তো পুরো ব্যবস্থাটাই প্রশ্নবিদ্ধ হবে। ডেফিনেটলি, এবং আমি সেই জন্যই মনে করি যে বর্তমান পদ্ধতিটা যে অ্যানাক্রনিস্টিক হয়ে গেছে, মানধাতার আমলের একটা পদ্ধতিতে পর্যবসিত হয়েছে, তার অন্যতম সূচক হচ্ছে কিন্তু এই প্রাণহানির ঘটনাগুলো। এবং সেই জন্যই গা ঝাড়া দিয়ে সবাইকে সম্বিত ফেরাতে আমি আহ্বান জানাবো। কারণ এই আমার বিশ্বাস যে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র নিছক উত্তেজনার বশে কিন্তু এই হতাহতের ঘটনাগুলো ঘটছে না, ঠান্ডা মাথায় প্ল্যান করে এই কাজগুলো করা হয়ে থাকে। এবং যারা এই বিষয়গুলোতে দক্ষ অভ্যস্ত, তারা অতীতেও এই ধরনের কাণ্ড করেছেন। আমার একটা প্রবন্ধ আছে বিষয়ে, আপনার ব্রাহ্মণবাড়িয়া 6
আসন যেটি বাঞ্ছারামপুর উপজেলাকে ঘিরে, সেখানে 25 জানুয়ারি 1995 সনে এরকম একটি ঘটনা ঘটেছিল এবং ঠান্ডা মাথায় খুন করে লাশ থানার সামনে রেখে দেওয়া হয়েছিল এই বিবেচনায় যে এটা একটা ইলেকট্রিফাইং ইম্প্যাক্ট তৈরি করবে থ্রু আউট দ্য কনস্টিটিউয়েন্সি, এবং তিনি যেই দলের সমর্থক, যিনি হতভাগ্য ব্যক্তিটি, তার দলের অন্য যারা পোলিং এজেন্ট আছেন তারা সবাই হয়তো কেন্দ্র ছেড়ে চলে যাবেন, এই আশঙ্কা যে তাদেরও প্রাণনাশের সম্ভাবনা। কিন্তু স্যার, যদি এটা পরিকল্পিতই হয়ে থাকে, নির্বাচন কমিশন যে যুক্তিতে নির্বাচনটা 6 ধাপে করলো, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, তাদের নিয়ন্ত্রণে রাখার সুবিধা হবে, পুলিশের স্বল্পতা থাকবে না, গোয়েন্দা সংস্থার কর্মতৎপরতা বৃদ্ধি পাবে, তাহলে কি আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো জানতে ব্যর্থ হলো? দেখুন, কতগুলো প্রেমিস নিয়ে তো তারা কাজ করেন, ডিউ রেসপেক্ট তাদের পেশাদারিত্ব নিয়ে আমি প্রশ্ন করব না, কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা এই ধরনের ইঞ্জিনিয়ারিংগুলো করেন তারা অনেক বেশি দক্ষ এবং স্মার্ট, আর নিত্য নতুন কৌশল তারা উদ্ভাবন করছেন। তার সঙ্গে একবার আপনার সেম পেজে থাকতে হলে অনেক বেশি প্রাগ্রসর চিন্তার অধিকারী হতে হবে যারা এই দায়িত্বগুলো পালন করছেন তাদের। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ব্যক্তিবর্গ তারা নির্দিষ্ট একটি আসলে কাজ করছেন এবং মোতায়েন হচ্ছেন নির্দিষ্ট একটা সময়। আগে হয়তো প্রায় নলেজটা ওই এলাকা সম্পর্কে তার নেই, আর যারা পারপিট্রেটর হতে পারেন তাদের সম্পর্কে পরিষ্কার ধারণা হয়তো নাও থাকতে পারে। আর অধিকাংশ ক্ষেত্রে অ্যাডহক বেসিসে কিন্তু এই ধরনের নিয়োগগুলো প্রদান করা হয় সাময়িকভাবে নির্বাচনকালীন সময়। স্যার, আমরা আরো কথা বলবো, তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, এই পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত আরো একবার, দেখছেন তৃণমূলে ভোট অনুষ্ঠান। কথা বলছিলাম ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সঙ্গে। স্যার, আপনার সঙ্গে কথা বলবো, তার আগে আজকে লক্ষ্মীপুরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, বেশ ভালো সংঘর্ষ, 15 জনের মতো আহত হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের সঙ্গে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার জনাব আসামা মাহতাবউদ্দিন। জনাব মাহতাবউদ্দিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে সংঘর্ষটার কথা আমরা বলছিলাম, যে বামনি এবং টুমচর 2টা জায়গায় সেই সংঘর্ষের পরে আপনারা সম্ভবত 10 জনকে আটকও করেছেন। মানসুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণও স্থগিত করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি কেমন, আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে কিনা সেটা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। লক্ষ্মীপুরে সদর এবং রায়পুর 2 উপজেলার নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে। আমরা যারা এই নির্বাচনকালীন সময়ে যারা একটু নির্বাচনে বাধা বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে আমরা আটক করেছি, এবং আমাদের এখানে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন সকলেই মিলে আন্তরিকতার সহিত আমরা কাজ করেছি এবং নির্বাচন সুষ্ঠু হয়েছে। বড় ধরনের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। জি জনাব মাহতাবউদ্দিন, আমি আরেকটু জানতে চাই আপনার কাছে, যে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে 2 পক্ষের সংঘর্ষ হলো, ভোটের ফলাফলের পরে যে দলটি বা যে ব্যক্তিটি মেম্বার হবেন, যিনি জিতবেন, তিনি হয়তো পরাজিত যার সঙ্গে আগে সংঘর্ষ হয়েছিল তার উপরে আবার আক্রমণ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা থাকছে কিনা? আমরা আসলে দুই ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা আমরা পরিকল্পনা প্রণয়ন করেছি আর কি। প্রথম হচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা। তা আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আমাদের গ্রহণ করা আছে। আমরা পোশাকে এবং সাদা পোশাকে এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে আমরা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করে রেখেছি, যাতে নির্বাচনকালীন পরবর্তী পর্যায়ে বা ভোট গ্রহণের পরবর্তী পর্যায়ে কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়, সেই ধরনের বিষয়টা আমাদের নজরে আছে। ধন্যবাদ জনাব মাহতাবউদ্দিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার, তাহলে আমরা দেখলাম যে এবার কিন্তু অন্তত এই ধাপে আমরা দেখলাম যে একজন চিফ হুইপ জাতীয় সংসদের, তাকে এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। রাজশাহীতে একজন সংসদ সদস্য, তাকে নির্বাচন কমিশন সরিয়েছে, শুধু তাই সরায়নি, সেখানকার নির্বাচন স্থগিত করেছে। ফলে নির্বাচন কমিশনকে এবার একটু প্রোঅ্যাক্টিভ দেখলাম। অনেকেই বলছেন যে সেই প্রোঅ্যাক্টিভ রোলটা নির্বাচন কমিশন অনেক পরে পালন শুরু করলো। আপনার মূল্যায়ন কি, সেটা কি শুরু থেকেই নির্বাচন কমিশন এরকম ছিল সক্রিয়? দেরিতে হলেও সুবুদ্ধির উদ্রেক ঘটেছে এবং এটি সাধুবাদ দেওয়ার যোগ্য। যেমন ধরুন, আজকে আমি যেই মানে ভোট কেন্দ্রের ভোটার, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে, সেখানে পূর্ব কৈলাইন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধরুন 11টার মধ্যেই ভোট গ্রহণের মোটামুটি যজ্ঞ প্রায় শেষ করে ফেলেছেন লোকজন, এবং অবস্থাটি বুঝতে পেরে ম্যাজিস্ট্রেট হেসে ভোট বাক্স সহ সব উপকরণ জব্দ করে নিয়ে গেছেন। এই যে ব্যবস্থাটি, সেটি কেন্দ্রে
পর্যন্ত তথ্য পৌঁছেছে। তা না হলে একেবারে প্রান্তস্থ একটি গ্রামে, যেটি 2 থানার সঙ্গমস্থলে অবস্থিত, সেখানে এরকমের হস্তক্ষেপ সংগঠন করা হয়তো সম্ভবপর হতো না। তো তার মানে ভিজিলেন্সের মাত্রাটা বেড়েছে, এবং সেই সঙ্গে আপনার নির্বাচন কমিশনের যে দাঁত এবং নখ আছে সেটা তারা এক্সার্ট করবার জন্য চেষ্টা করছেন। আপনি স্যার বারবারই বলছিলেন যে এই যে হত্যাকাণ্ডগুলো যেগুলো হচ্ছে সেগুলো আপনি বলতে চান, আপনার কথার সামারি হচ্ছে যে নির্বাচন হচ্ছে সেটা ক্ষেত্রে একটা উসিলা বা একটা আয়োজন মাত্র। ফলে প্রশ্ন হচ্ছে যে যারা করছে আপনি তাদেরকে অনেক স্মার্টও বলছেন, কিন্তু রাষ্ট্রের চেয়ে, রাষ্ট্রের পুলিশ প্রশাসনের চেয়ে, নির্বাচন কমিশনের চেয়ে কেউ যদি শক্তিশালী হয়ে যায় তাহলে সেটিও তো প্রশাসন যন্ত্রের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রকমের একটা বিষয়, এবং এই জন্যে সোল সার্চিং এর প্রয়োজন আছে। নির্বাচন পর্ব শেষ হয়ে গেলে পরে বিষয়গুলোকে নিয়ে আপনার ব্রেইনস্টর্মিং করা উচিত, এবং প্রতিবারের মতো শুধুমাত্র অ্যাডহক বেসিসে অ্যারেঞ্জমেন্টে না গিয়ে এই ধরনের বিষয়গুলোর পুনরাবৃত্তি চিরতরে যাতে রোধ করা যায় সে ব্যাপারে কার্যকর দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট আপনার মহলগুলোকে আহ্বান জানাবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে তৃণমূল ভোট অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল একই সময়ে। থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।